যখন আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শুরু করেছিলাম, তো সেখানে লাস্ট গতকাল আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিনিসটা কি, এর গুরুত্ব কতটা, এর বেনিফিট কি আছে, লিমিটেশন কি আছে, তার সাথে সাথে আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোর নাম, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি সম্বন্ধে কথা বলে, সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং 50টা এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওয়ান, একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা যদি বুঝে না, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে এমসিকিউ দু একটা থাকে। তো আজকে দেখে নাও যে এটা আমি ছবিতে এটা জাস্ট দিয়েছি তোমাদেরকে, এটার উপরে একটা কথোপকথন আছে একজন মেন একটা উইমেনের সাথে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওয়ান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছে 19 মিনিটে। এটা মন দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। মন দিয়ে শোনো, আমি কিছু বলবো না, এটা মন দিয়ে তোমরা শুনবে। শুরুতেই একটা অদ্ভুত ঘটনার কথা বলি। ধরুন, একটা কোম্পানি সারা বছর ব্যবসা করলো। আচ্ছা। বছরের শেষে দেখা গেল তারা নতুন কোনো ক্লায়েন্ট পায়নি, হুম। অতিরিক্ত একটা টাকার পণ্য বিক্রি করেনি। হুম। কিন্তু জাদুমন্ত্রের মতো হঠাৎ করে তাদের ব্যালেন্স শিটে লাভের অঙ্ক 20 কোটি টাকা বেড়ে গেল। ও বাবা, 20 কোটি? একদম। কোনো জালিয়াতি নয় কিন্তু, মানে কোনো চুরি বা স্ক্যাম নয়। একেবারে পুরোপুরি আইনি কাঠামোর মধ্যে থেকে এই জাদুটা করে দেখালো জগন্নাথ লিমিটেড। এটা কিন্তু একটা ক্লাসিক কেস। হ্যাঁ, আর প্রশ্ন হলো কিভাবে করলো তারা এটা। হুম। এখানেই চলে আসে অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণের আসল খেলা। যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বা WBANAS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই বিস্তারিত বিশ্লেষণে সবাইকে স্বাগত। হ্যাঁ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 বা AS1 নিয়ে আমাদের আজকের এই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। রাইট। আজ আমরা শুধু AS1 নিয়ে কেতাবি আলোচনা করব না, আমরা দেখব ম্যানেজমেন্ট আর স্ট্যান্ডার্ড সেটার্সদের মধ্যে চলা সেই ইঁদুর বিড়াল খেলা, যেখানে কোম্পানিগুলো নিজেদের সুবিধা মতো আর্থিক ছবি তুলে ধরতে চায় আর নিয়মাবলী চেষ্টা করে বিনিয়োগকারীদের কাছে আসল সত্যটা পৌঁছে দিতে। জগন্নাথ লিমিটেডের ওই 20 কোটি টাকার লাভের রহস্যটা আসলে লুকিয়ে আছে ওই অ্যাকাউন্টিং পলিসি পরিবর্তনের মধ্যে, যেটা নিয়ে আমরা একটু পরেই গভীরে আলোচনা করব। একদম। কিন্তু তার আগে এই প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার্স বেসড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা AS1 এর মূল বিষয়টা একটু বোঝা দরকার। মানে গোড়ার কথা আর কি। এক। ঠিক তাই। যে কোনো আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় কোম্পানিকে কিছু নিয়ম বা পলিসি বেছে নিতে হয়। AS1 এর কাজ হল এটা নিশ্চিত করা যে কোম্পানি কোন পলিসি ব্যবহার করে তাদের হিসাব তৈরি করেছে সেটা যেন স্পষ্ট করে জানানো হয়। কারণ পলিসি বদলে গেলে তো ব্যবসার লাভ লোকসানের পুরো চিত্রটাই রাতারাতি বদলে যেতে পারে, তাই না? একদম ঠিক। পলিসি হলো সেই লেন্স যার মধ্যে দিয়ে আপনি ব্যবসার স্বাস্থ্যটা দেখছেন। লেন্স বদলালে ছবিটাও বদলে যাবে। বিষয়টা অনেকটা কোনো স্পোর্টস বা গেমের রুল সেট করার মতো। আপনি যদি নিয়ম না জানেন, তাহলে কে জিতছে আর কে হারছে সেটা বোঝা অসম্ভব। রাইট। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এই নিয়মের একদম গোড়ায় আছে 3টি অলিখিত ধারণা। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এদের বলে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস। হ্যাঁ, মৌলিক ধারণা। আমি এগুলোকে ফুটবলের নিয়মের সাথে মেলাতে খুব পছন্দ করি। যেমন ধরুন, যখন আমরা ফুটবল খেলা দেখি তখন আমরা ধরেই নিই যে খেলাটা পুরো 90 মিনিট চলবে। আচ্ছা। মাঝপথে হঠাৎ করে অফসাইডের নিয়ম পাল্টে যাবে না, আর গোল হলেই স্কোরবোর্ডে সেটা উঠবে। ওই ম্যাচ ফি পাওয়ার পর নয়। দারুণ উপমা। ফুটবলের ওই 90 মিনিটের ধারণাটা অ্যাকাউন্টিংয়ের গোয়িং কনসার্ন বা চলমান প্রতিষ্ঠানের ধারণার সাথে দারুণভাবে খেটে যায়। মানে ব্যবসাটা চলতে থাকবে এমনটা ধরে নেওয়া। ঠিক। এর মানে হলো আমরা ধরে নিচ্ছি ব্যবসাটা অদূর ভবিষ্যতে চলতেই থাকবে। ব্যবসা গুটিয়ে ফেলার বা বন্ধ করার কোনো উদ্দেশ্য কোম্পানির মালিকের নেই। আচ্ছা। অডিটরদের কাছে এই ধারণাটা এত গুরুত্বপূর্ণ কারণ এর উপর ভিত্তি করেই কিন্তু ব্যালেন্স শিট তৈরি হয়। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? ধরুন, যদি কালকেই কোম্পানি বন্ধ হয়ে যেত, তাহলে তো মেশিনারিজ বা বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন বা অবচয় হিসাব করার কোনো অর্থই থাকতো না। ও আচ্ছা, তখন তো সব বিক্রি করে দিতে হতো। একদম। তখন সবকিছুকেই লিকুইডেশন ভ্যালু বা আজ বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে সেই দামে দেখাতে হতো। তার মানে যেহেতু ব্যবসা চলবে, তাই আমরা একটা মেশিনের দামকে 10 বছরে ভাগ করে একটু একটু করে খরচের খাতায় দেখাতে পারছি। রাইট। আর আপনার দ্বিতীয় উপমাটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। ওই যে অফসাইডের নিয়ম মাঝপথে না বদলানো। হ্যাঁ,
এক বছর একভাবে মজুত পণ্য বা ইনভেন্টরি হিসাব করলাম, পরের বছর অন্যভাবে। এমনটা করলে তো বিনিয়োগকারীরা গত বছরের সাথে এবছরের তুলনাই করতে পারবেন না। মানে একই নিয়মে খেলে যেতে হবে। ঠিক, তবে কোনো নিয়মিত পাথরে খোদাই করা নয়। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে 3টি বিশেষ ক্ষেত্রে এই ধারাবাহিকতা ভাঙা যায়। কোন 3টি ক্ষেত্র? প্রথমত, যদি আইনি বা স্ট্যাচুটরি কোনো বাধ্যবাধকতা আসে। দ্বিতীয়ত, যদি নতুন কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটা দাবি করে। অথবা তৃতীয়ত, যদি ম্যানেজমেন্ট প্রমাণ করতে পারে যে নতুন পদ্ধতিটা কোম্পানির আর্থিক অবস্থাকে আরও ভালোভাবে বা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্ট করবে। বুঝতে পেরেছি। আর তৃতীয় নিয়মটা ছিল গোল হলে স্কোর বোর্ডে উঠবে, পকেটে টাকা আসার জন্য অপেক্ষা করবে না। এটাই হলো সবচেয়ে ক্রিটিক্যাল ধারণা অ্যাকাউন্টিংয়ের ভাষায়, যাকে বলে অ্যাক্রুয়াল বা বকেয়া ভিত্তি। অ্যাক্রুয়াল। কোম্পানির ক্ষেত্রে এর মানে হলো লেনদেন ঘটার সাথে সাথেই তা লিপিবদ্ধ করতে হবে। নগদ টাকা হাতে এলো কি গেল সেটা বড় কথা নয়। আচ্ছা। কোম্পানিজ অ্যাক্ট 2013-র 128-এর 1 ধারা অনুযায়ী কোম্পানিগুলোর জন্য ক্যাশ বেসিসের বদলে এই অ্যাক্রুয়াল পদ্ধতি মানা কিন্তু বাধ্যতামূলক। দাঁড়ান, এখানে একটা বড়সড় প্রশ্ন আসছে আমার। বলুন। ক্যাশ বেসিসে হিসাব রাখলে তো আমি পরিষ্কার বুঝতে পারছি আমার পকেটে কত টাকা আছে, কিন্তু বকেয়া বা অ্যাক্রুয়াল ভিত্তিতে হিসাব রাখলে তো কাগজে কলমে আমি কোটিপতি হতে পারি, অথচ পকেটে হয়তো 1 টাকাও নেই। হ্যাঁ, তা হতে পারে। এটা তো একটা মারাত্মক ঝুঁকির জায়গা তৈরি করছে। কোম্পানিগুলো তো ইচ্ছে করলেই প্রচুর মাল ধারে বিক্রি করে খাতায় বিশাল লাভ দেখিয়ে দিতে পারে। ঠিক এই জায়গাটাতেই ক্যাপিটাল এরোশন বা মূলধন ক্ষয়ের একটা ভয়ঙ্কর ফাঁদ লুকিয়ে আছে। মানে কোম্পানির আসল টাকা বেরিয়ে যাওয়ার ফাঁদ। একদম। ধরুন একটা কোম্পানি অ্যাক্রুয়াল নিয়মে ধারে বিক্রির ওপর ভিত্তি করে বিশাল লাভ দেখালো। এখন শেয়ার হোল্ডাররা সেই ব্যালেন্স শিট দেখে ডিভিডেন্ড বা লভ্যাংশ দাবি করলো। স্বাভাবিক, লাভ দেখলে তো ভাগ চাইবেই। আর কোম্পানিও কাগজে দেখানো ওই লাভের ওপর ভিত্তি করে ডিভিডেন্ড ঘোষণা করে দিল। কিন্তু নগদ টাকা তো ক্রেতাদের কাছ থেকে এখনো আসেনি। ও সর্বনাশ! তখন টাকাটা কোত্থেকে দেবে? ঠিক তখন বাধ্য হয়ে কোম্পানিকে তার নিজের জমানো মূলধন বা ব্যাংকের টাকা ভেঙে লভ্যাংশ মেটাতে হবে। এতে কোম্পানির আসল আর্থিক স্বাস্থ্য ভেতর থেকে ফোঁপা হয়ে যায়। বাপরি! অর্থাৎ অ্যাক্রুয়াল পদ্ধতি লজিক্যালি সুপিরিয়র হলেও এটা ম্যানেজমেন্টকে লাভ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর একটা সুযোগ করে দিচ্ছে। দিচ্ছে তো বটেই। আর এই কারণেই বোধহয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে প্রুডেন্স বা বিচক্ষণতার নীতির আমদানি করা হয়েছে। কিন্তু প্রুডেন্সের যে ব্যাখ্যাটা সোর্স ম্যাটেরিয়ালে পড়ছিলাম, সেটা তো আমার কাছে এক ধরনের চরম নিরাশাবাদী চিন্তাভাবনা বলে মনে হলো। নিরাশাবাদী কেন? মানে ভবিষ্যতের কোনো লাভের আশা করা যাবে না, কিন্তু ভবিষ্যতের সব সম্ভাব্য লোকসানের জন্য আজই প্রস্তুতি নিতে হবে। এটা কি একটু একপেশে হয়ে গেল না? না না, এটা নিরাশা নয়। এটা আসলে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার একটা মেকানিজম। প্রুডেন্স নিশ্চিত করে যেন কোম্পানির সম্পদ আর লাভ কোনোভাবেই বাড়িয়ে দেখানো না হয়। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝাবেন? হ্যাঁ, ধরুন ইনভেন্টরি ভ্যালুয়েশন বা মজুদ পণ্যের মূল্যায়নের বিষয়টা। এখানে নিয়ম হলো কস্ট অর নেট রিয়ালাইজেবল ভ্যালু হুইচএভার ইজ লোয়ার। মানে কেনা দাম আর বাজার দরের মধ্যে যেটা কম সেটা ধরতে হবে। ঠিক তাই। ধরুন একজন ব্যবসায়ী 10 টাকা দরে 500 পিস মাল কিনেছিলেন। আচ্ছা। এর মধ্যে 400 পিস 15 টাকায় বিক্রিও হয়ে গেল। এখন গোডাউনে 100 পিস অবিকৃত মাল পড়ে আছে। এখন বাজারে যদি সেই মালের দাম বা এনআরভি 15 টাকা হয়, তাহলেও ব্যবসায়ীকে ওই 100 পিস মালের দাম 10 টাকাতে, মানে কস্ট প্রাইসেই মূল্যায়ন করতে হবে। ও আচ্ছা। অর্থাৎ ভবিষ্যতে যে 500 টাকা লাভ হতে পারে, সেটা এখন ব্যালেন্স শিটে কিছুতেই যোগ করা যাবে না। একদম না। লাভ হওয়ার আগে গোনা যাবে না। কিন্তু উল্টো দিকে যদি বাজারের অবস্থা খারাপ হয়ে যায় আর ওই মালের এনআরভি 8 টাকায় নেমে আসে, তখন কিন্তু তাকে ওই মাল 8 টাকাতেই মূল্যায়ন করতে হবে। তার মানে প্রতি পিসে 2 টাকা করে মোট 200 টাকার সম্ভাব্য লোকসান তাকে আজই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে স্বীকার করে নিতে হবে। একদম ঠিক। লোকসানের আভাস পেলেই ব্যবস্থা নিতে হবে। বুঝতে পারলাম। এর ফলে অন্তত ফেক ডিভিডেন্ড দেওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে যায়। কিন্তু ম্যানেজমেন্ট তো এই প্রুডেন্সের নাম করে নিজেদের লাভ লুকিয়েও রাখতে পারে। লাভ লুকিয়ে রাখবে কিভাবে? ধরুন কোনো কোম্পানির প্রচুর লাভ হয়েছে, কিন্তু তারা চাইছে না সরকারকে এত ট্যাক্স দিতে বা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে। আচ্ছা। তখন তারা কি প্রুডেন্সের দোহাই দিয়ে একটা ফেক প্রভিশন বা লুক্কায়িত রিজার্ভ তৈরি করে লাভ কমিয়ে দেখাতে পারে না? না, পারে না। কারণ সেখানেও কড়া নিয়ম আছে। কি রকম? ধরুন একটা কোম্পানির বিরুদ্ধে হয়তো কোর্টে আইনি মামলা চলছে।
এখন ম্যানেজমেন্ট চাইল মামলা হারার আগেই মামলার ক্ষতিপূরণ বাবদ বিশাল অঙ্কের একটা প্রভিশন করে লাভ কমিয়ে দিতে। হ্যাঁ, এটাই তো বলছিলাম। কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে কেবল যদি মামলাটি হারার সম্ভাবনা জেতার চেয়ে বেশি হয়, মানে প্রবাবল হয়, এবং ক্ষতির অঙ্কটা যুক্তিসঙ্গতভাবে অনুমান করা যায়, তখনই এই প্রভিশন রাখা যাবে। ও আচ্ছা। মানে শুধু প্রুডেন্সের দোহাই দিয়ে অকারণে লোকসান দেখানো যাবে না। হিডেন রিজার্ভ তৈরি করা এখন বেআইনি। তার মানে নিয়মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো একদিকেই পাল্লা বেশি হেলে না পড়ে। ঠিক তাই, ব্যালেন্স করা আছে। কিন্তু এত নিয়মের পরেও তো কোম্পানিগুলোকে হিসাবরক্ষণের পদ্ধতি বা অ্যাকাউন্টিং পলিসি বেছে নেওয়ার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। কেন সরকার বা আইসিএআই সবার জন্য একটা মাত্র নিয়ম বেঁধে দেয় না? মানে সব কোম্পানি একই নিয়মে হিসাব করবে, তাহলে তো তুলনার কোনো ঝামেলাই থাকে না। কারণ প্রতিটি ব্যবসার প্রকৃতি তো আলাদা। সেটা তো বটেই। ধরুন একটা সোনার দোকান আর একটা কাঁচামাল বা সবজির ব্যবসার ইনভেন্টরি মুভমেন্ট কখনোই এক হতে পারে না। রাইট, সোনার দাম তো ওঠানামা করে অন্যভাবে। এই কারণে ইনভেন্টরি মূল্যায়নের ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের ব্যবসার ধরন অনুযায়ী ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, বা ওয়েটেড অ্যাভারেজের মতো একাধিক বিকল্প থেকে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি বেছে নিতে পারে। থাকা প্রশান্ত লিমিটেডের কেস স্টাডিটা এখানে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। হ্যাঁ, প্রশান্ত লিমিটেডের উদাহরণটা স্টুডেন্টদের জন্য খুব ভালো। যারা WBA&S পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই মেকানিজমটা বোঝা খুব জরুরি। তারা আগে ইনভেন্টরি মূল্যায়নের জন্য ফিফো পদ্ধতি ব্যবহার করত, কিন্তু হঠাৎ তারা ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিতে চলে গেল। আর তার ফলে কি হলো? ফিফো পদ্ধতিতে প্রশান্ত লিমিটেডের ক্লোজিং ইনভেন্টরির দাম দাঁড়িয়েছিল 1,63,000 টাকা, কিন্তু ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিতে হিসাব করতে সেই একই মালের দাম হয়ে গেল 1,47,000 টাকা। এনআরভি কত ছিল তখন? এনআরভি ছিল 1,95,000 টাকা। তাই প্রুডেন্স অনুযায়ী ওই কম দামটাই ধরা হলো। রাইট। এখন দেখুন, শুধু পদ্ধতি পরিবর্তনের কারণে তাদের ইনভেন্টরির দাম এক ধাক্কায় 16,000 টাকা কমে গেল। ঠিক। আর এর ইম্প্যাক্ট বা প্রভাবটা সরাসরি গিয়ে পড়ল তাদের প্রফিট অ্যান্ড লস বা P&L অ্যাকাউন্টে। কিভাবে? ক্লোজিং ইনভেন্টরি ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইটে থাকে, যা মূলত কস্ট অফ গুড সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় কমিয়ে দেয়। যখনই ক্লোজিং স্টক 16,000 টাকা কমে গেল, তার মানে কোম্পানির খরচ 16,000 টাকা বেশি দেখানো হলো। আচ্ছা। এবং ফলস্বরূপ গ্রস প্রফিট 16,000 টাকা কমে গেল। ভাবুন, একটা মালও বেশি বিক্রি বা নষ্ট না হয়ে স্রেফ ক্যালকুলেটরের বোতাম টিপে 16,000 টাকা লাভ গায়েব হয়ে গেল। বাবরে, এটা তো সাংঘাতিক। এই জন্যই কি AS1 বলছে যে কোনো পলিসি পরিবর্তন করলে তা ফিনান্সিয়াল স্টেটমেন্টের নোটে স্পষ্টভাবে জানাতে হবে? ঠিক তাই। শুধু পলিসি বদলের কথা বললেই হবে না। যদি টাকার অঙ্কটা বা অ্যামাউন্ট মেজার করা সম্ভব হয়, তবে ওই যে 16,000 টাকা লাভ কমল, সেটাও পরিষ্কার করে জানাতে হবে। তা না হলে সাধারণ বিনিয়োগকারী ভাববেন কোম্পানির হয়তো বেচাকেনা কমে গেছে বা ব্যবসায় লস হয়েছে। একদম। কম্প্যারেবিলিটি বা তুলনাযোগ্যতা একেবারে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি। তবে এখানে আর একটা ফিল্টার বা ছাঁকনিও আছে মনে হচ্ছে। হ্যাঁ, আছে তো। কোম্পানিগুলোকে সবকিছু জানাতে হয় ঠিকই, কিন্তু এর মানে নিশ্চয়ই এই নয় যে 1 টাকা বা 10 টাকার হিসাবের পরিবর্তনও তারা বড় করে ব্যালেন্স শিটে ছাপাবে। না না, তা কেন করবে? কোন বিষয়গুলো নোটে প্রকাশ করা বাধ্যতামূলক সেটা ঠিক করে দেয় ম্যাটেরিয়ালিটি বা বস্তুগত গুরুত্বের ধারণা। হ্যাঁ, ম্যাটেরিয়ালিটি। এই ম্যাটেরিয়ালিটির ব্যাপারটা বোঝাতে আমি একটা উপমা দিই। হ্যাঁ, দিন না। ধরুন অফিসের টেবিল থেকে একটা পেন বা পেন্সিল হারিয়ে গেল। কোম্পানির ব্যালেন্স শিটে এটার জন্য কেউ নিশ্চয়ই মাথা ঘামাবে না। না, বড়জোর স্টেশনারি খরচ হিসেবে খাতায় ঢুকে যাবে। রাইট। কিন্তু যদি জানা যায় যে ক্যাশিয়ার জালিয়াতি করে সিস্টেম থেকে মাত্র 1 টাকা সরিয়েছে, তখন সেটা কিন্তু আর 1 টাকার ব্যাপার থাকে না। একদম না। ইনফরমেশন একটা হারানো পেন্সিলের চেয়ে। চমৎকার ব্যাখ্যা করেছেন। ম্যাটেরিয়ালিটি শুধু সাইজ বা টাকার অঙ্কের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তথ্যটি বিনিয়োগকারী বা ব্যবহারকারীর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে কিনা তার উপর। আচ্ছা। কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী ম্যাটেরিয়ালিটির কিছু নির্দিষ্ট সীমানাও কিন্তু বেঁধে দেওয়া আছে। ও তাই নাকি? কি রকম? যেমন কোনো আয় বা ব্যয় যদি কোম্পানির মোট রেভিনিউয়ের 1% অথবা 1 লক্ষ টাকার বেশি হয়, দুটির মধ্যে যেটি বড়, তবে তা আলাদা লাইন আইটেম হিসেবে দেখাতে হবে। আচ্ছা, মানে লুকিয়ে রাখা যাবে না। একদম।
আবার কোনো শেয়ার হোল্ডারের যদি ৫% বেশি শেয়ার থাকে তবে তার নামও ডিসক্লোজ করতে হবে। এইবার আমরা ফিরে যাই আমাদের একদম শুরু সেই জাদুকরি গল্পে, মানে জগন্নাথ লিমিটেডের ২০ কোটি টাকার লাভের রহস্যে। হ্যাঁ, এবার ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখন যেহেতু আমরা পলিসি, প্রুডেন্স আর ম্যাটেরিয়ালিটি বুঝে গেছি, এই মেকানিজমটা ধরা খুব সহজ হবে। বলুন কিভাবে করলো তারা? জগন্নাথ লিমিটেড আগে তাদের ইনভেন্টরি মূল্যায়ন করত প্রাইম কস্টে, অর্থাৎ শুধু কাঁচামাল আর সরাসরি লেবারের খরচ মিলিয়ে। হুম। তখন তাদের ইনভেন্টরির দাম ছিল ৩০ কোটি টাকা। কিন্তু হঠাৎ তারা ঠিক করল এখন থেকে তারা ফ্যাক্টরি কস্টে ইনভেন্টরি মূল্যায়ন করবে। মানে ফ্যাক্টরির ভাড়া, বিদ্যুৎ বিলের মতো ফ্যাক্টরি ওভারহেডগুলো তারা ইনভেন্টরির দামের সাথে জুড়ে দিল। রাইট। আর তার ফলে ইনভেন্টরির দাম এক লাফে হয়ে গেল ৫০ কোটি টাকা। আর এখানেই ঘটল সেই অ্যাকাউন্টিং ম্যাজিক। একদম। যখনই তারা ফ্যাক্টরি ওভারহেডগুলোকে ইনভেন্টরির ভ্যালুর মধ্যে ঢুকিয়ে দিল, ওই বাড়তি ২০ কোটি টাকার খরচ P&L অ্যাকাউন্ট থেকে বেরিয়ে সোজা ব্যালেন্স শিটে ইনভেন্টরি বা অ্যাসেট হিসেবে গিয়ে বসল। মানে খরচকে সম্পদ বানিয়ে ফেলল। হ্যাঁ, আর যেহেতু P&L-এ খরচ ২০ কোটি টাকা কমে গেল, তাই অটোমেটিক্যালি কোম্পানির নেট লাভ ২০ কোটি টাকা বেড়ে গেল। এটা একটা বিশাল বড় মেটেরিয়াল পরিবর্তন। হ্যাঁ, আবার মজার ব্যাপার হলো একই বছরে জগন্নাথ লিমিটেডের কিছু বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাওয়ায় তাদের ১০ কোটি টাকার লোকসান হয়েছিল। আচ্ছা। তারা এই ইনভেন্টরি পলিসি বদলে যে বাড়তি লাভ দেখালো, সেটা দিয়ে ওই লোকসানটাকেও কভার করে ফেলল। চালাকিটা বুঝতে পারছেন? হ্যাঁ, বিনিয়োগকারীরা তো বাইরে থেকে শুধু দেখবে কোম্পানির লাভ বেড়েছে, কিন্তু এই মেটেরিয়াল পরিবর্তনগুলো যদি নোটে স্পষ্টভাবে ডিসক্লোজ না করা হয়, তাহলে সেটা তো বিনিয়োগকারীদের সাথে সরাসরি প্রতারণা। ঠিক। এই কারণে AS1 অত্যন্ত কড়াকড়িভাবে এই ডিসক্লোজারের কথা বলে। আপনি পলিসি বদলাতেই পারেন, কিন্তু তার প্রভাব বা ইম্প্যাক্ট কত হলো সেটা ইউজারদের জানাতেই হবে। রাইট। প্রতারণার কথায় মনে পড়ল সোর্সে থাকা ওই XYZ কোম্পানির কেস স্টাডিটার কথা। এরা আর্থিক সংকটে পড়েছিল বলে তাদের নেওয়া ঋণের সুদ মেটাতে পারেনি। আচ্ছা। কিন্তু সেই বকেয়া সুদকে তারা ব্যালেন্স শিটে কোম্পানির দায় বা লায়াবিলিটি হিসেবে দেখায়নি। তার বদলে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্টের নিচে একটা ছোট্ট নোট লিখে রেখেছিল। কি লেখা ছিল নোটে? লেখা ছিল ক্লেইমস নট অ্যাকনলেজড অ্যাজ ডেট। মানে তারা বলছে মানুষ আমাদের কাছে টাকা পায় ঠিকই, কিন্তু আমরা এটাকে ঋণ হিসেবে মানছি না। দাঁড়ান, আমি শুধু নোটে একটা লাইন লিখে দিলেই আমার কোটি টাকার দেনা ব্যালেন্স শিট থেকে গায়েব হয়ে যাবে? সেটাই তো তারা ভেবেছিল। এটা তো সরাসরি অ্যাক্রুয়াল আর প্রুডেন্স নীতির মারাত্মক লঙ্ঘন। অ্যাক্রুয়াল নীতি অনুযায়ী আমি নগদ টাকা দিই বা না দিই, সুদ পাওনা হওয়ার সাথে সাথেই সেটা খরচ এবং দায় হিসেবে খাতায় উঠতে বাধ্য। একদম সঠিক বিশ্লেষণ। ঋণদাতারা যতক্ষণ না লিখিতভাবে সেই সুদ মওকুফ করছেন, ততক্ষণ কোম্পানির কোনো অধিকার নেই সেই দায় মুছে ফেলার। মানে একটা নোট লিখে দায়ে এড়ানো যায় না। না, XYZ কোম্পানি এখানে ডিসক্লোজার বা নোটের অপব্যবহার করেছে। শুধু নোট লিখে কোনো বাধ্যতামূলক দায় এড়ানো যায় না, সেটা ব্যালেন্স শিটের মূল অংশেই দেখাতে হবে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একবার এক জায়গায় নিয়ে আসি, যারা অ্যাকাউন্টিং শিখছেন তাদের জন্য সারমর্ম হল অ্যাকাউন্টিংয়ের ভিত দাঁড়িয়ে আছে ৩টি খুঁটির ওপর: গোয়িং কনসার্ন, কনসিস্টেন্সি এবং অ্যাক্রুয়াল। ঠিক। এই ৩টি মানলে কিছু বলার দরকার নেই, না মানলে জানাতে হবে। আর যখনই কোম্পানি একাধিক পলিসির মধ্যে কোনো একটি বেছে নেবে, তখন প্রুডেন্স এবং মেটেরিয়ালিটি হবে তাদের গাইডলাইন। রাইট। প্রুডেন্স নিশ্চিত করে যেন অবাস্তব লাভ না দেখানো হয়, আর মেটেরিয়ালিটি ঠিক করে দেয় কোন তথ্যগুলো প্রকাশ করা জরুরি। আর এই সবকিছুর শেষ কথা হলো স্বচ্ছ বা সঠিক ডিসক্লোজার। চমৎকার সামারি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1-এর মূল উদ্দেশ্যই হল এই স্বচ্ছতা রক্ষা করা। ব্যালেন্স শিট আর P&L অ্যাকাউন্টের শুষ্ক সংখ্যার পেছনে যে ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো লুকিয়ে থাকে, ডিসক্লোজারের মাধ্যমেই সেগুলোর উপর আলো ফেলা সম্ভব হয়। রাইট। আমার মাথায় ঘুরছে। কোনটা বলুন তো? সাবস্ট্যান্স ওভার ফর্ম, অর্থাৎ আইনি কাঠামোর চেয়ে আর্থিক বাস্তবতার বা সারবস্তুর প্রাধান্য। খুব গভীর একটা ফিলসফি। আজ আমরা দেখলাম ম্যানেজমেন্ট কিভাবে হিসাবের পলিসি বদলে লাভ বাড়িয়ে বা কমিয়ে দেখাতে পারে, কিন্তু ভবিষ্যতে যদি এমন কোনো শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সিস্টেম আসে যা কোম্পানিগুলোর এই হাতে তৈরি অ্যাকাউন্টিং পলিসিগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে। মানে AI নিজে থেকে হিসাব করবে? হ্যাঁ, ধরুন এমন একটা AI যা সরাসরি কোম্পানির ডেটা
বা একেবারে কাঁচা লেনদেনের তথ্য পড়ে আইনি মারপ্যাচ সরিয়ে সাবস্ট্যান্স ওভার ফর্মের ভিত্তিতে একটা পরম ও নিখুঁত আর্থিক চিত্র তুলে ধরবে। বাপরে। সেখানে ফিফো বা ওয়েটেড অ্যাভারেজের কোনো পলিসিগত সুবিধাই আর নেওয়া যাবে না। যদি সত্যি এমন দিন আসে, তবে কি এই আর্ট অফ অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণের শিল্প বলে আর কিছু টিকে থাকবে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। প্রযুক্তি তো সেদিকেই এগোচ্ছে। যারা শুনছেন, এই প্রশ্নটি তাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে তোমরা শুনলে এসেনশিয়াল ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসিস AS1টা সম্বন্ধে। তো এইটা যে এই কথোপকথনের মাধ্যমে বোঝানো হলো যে গোয়িং কনসার্ন কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাক্রুয়াল প্লাস হচ্ছে প্রুডেন্স সাবস্টেন্স ওভার ফর্ম অ্যান্ড মেটেরিয়ালিটি বলতে কি বোঝায়, এটা বিশেষ এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ দেখার জন্য। এবং পরবর্তী আমি যদি সম্ভব হয় তাহলে নেক্সট ডে আমি অ্যাকাউন্টিং পলিসি যে অ্যাকাউন্টিংয়ের যে স্ট্যান্ডার্ডের যে 50টা MCQ আছে সেটা আমি নেক্সট ডে দেখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড ডে।